সুপ্রভাত বন্ধুরা। আজ 22 মার্চ রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। চোখ রাখবো আন্তর্জাতিক সংবাদে। নাতানাজ পরমাণু কেন্দ্রে আবার হামলা চালানো হয়েছে, দাবি করল ইরান। এবারও আঙুল উঠল সেই ইসরায়েল এবং আমেরিকার দিকে। ইরানের সংবাদ সংস্থা মিজানের প্রতিবেদনে দাবি করা হয়েছে, শনিবার নাতানাজ পরমাণু কেন্দ্র লক্ষ্য করে মুহুর্মুহু বোমা বর্ষণ করা হয়েছে। তেহরান থেকে 220 কিলোমিটার দক্ষিণ পূর্বে এই পরমাণু কেন্দ্রে আগেও হামলা চালানো হয়েছিল। ঘটনাচক্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার কয়েক ঘন্টা আগেই ঘোষণা করেছিলেন ইরানে অভিযান গুটিয়ে নিয়ে আসার চিন্তাভাবনা শুরু হয়েছে। তিনি বলেছিলেন, লক্ষ্য পূরণের দিকে আমরা অনেকটাই এগিয়েছি, এবার অভিযান গুটিয়ে নেওয়ার সময় এসেছে। কিন্তু ট্রাম্পের এই ঘোষণার কিছুক্ষণ পরই নাতানাজে বোমা বর্ষণ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধ ফিরিয়ে দিল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েক সংসদে জানিয়েছেন, চলতি মার্চের 4 ও 8 তারিখে 2টি মার্কিন যুদ্ধবিমান শ্রীলঙ্কার মাটিতে অবতরণের অনুমতি চেয়েছিল, কিন্তু সরকার সেই অনুমতি দেয়নি। একই সঙ্গে ইরানের সামরিক অনুরোধও প্রত্যাখ্যান করেছে কলম্বো। বর্তমান আন্তর্জাতিক উত্তেজনার মধ্যে শ্রীলঙ্কা স্পষ্ট বার্তা দিয়েছে, তাদের নিরপেক্ষতার নীতিতে কোনো আপোষ নয়। ছোট দেশ, কিন্তু অবস্থান স্পষ্ট করল শ্রীলঙ্কার বামপন্থী সরকার। মৃত্যুর 65 বছর পর সম্ভবত ন্যায় বিচার পেতে চলেছেন আফ্রিকার মুক্তি সংগ্রামের নেতা কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী শহীদ প্যাট্রিস লুবুম্বা। 1960 সালের জুনে পরাধীনতার শিকল ছিঁড়ে বেলজিয়ামের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নেয় কঙ্গো। স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রী হন লুবুম্বা। মাত্র কয়েক মাস পরেই সেপ্টেম্বরে বেলজিয়ামের সরাসরি মদতে তাঁকে ক্ষমতাচ্যুত করা হয়। পরের বছর 1961 জানুয়ারিতে লুবুম্বা এবং তার 2 সহযোদ্ধাকে গুলি করে হত্যার পর লাশ অ্যাসিডে গলিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে বেলজিয়াম এই অপরাধের জন্য গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং শহীদ লুবুম্বার পরিবারের কাছে দায় স্বীকার করে ক্ষমা চায়। সম্প্রতি বেলজিয়ামের একটি আদালত লুবুম্বার নির্যাতন এবং হত্যার ঘটনায় প্রাক্তন বেলজিয়ান কূটনীতিক এটিয়েন দাভিগননের বিচারের নির্দেশ দিয়েছে। এটিয়েনের বয়স এখন 93 বছর। 2011 সালে লুবুম্বার পরিবারের পক্ষ থেকে 6 দশক আগে নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যে 10 জন বেলজিয়ান নাগরিকের বিরুদ্ধে মামলা করা হয়, তাদের মধ্যে দাভিগননই একমাত্র জীবিত ব্যক্তি। প্যালেস্তাইনের গাজা উপত্যকায় জাতিগত হত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালত ICJ-তে চলমান মামলায় ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়া থেকে সরে দাঁড়ালো জার্মানি। 2023 সালে দক্ষিণ আফ্রিকা যখন এই মামলা দায়ের করেছিল, তখন জার্মানি ইসরায়েলকে সমর্থনের প্রতিশ্রুতি দিলেও এখন সেই অবস্থান থেকে পিছু হটল তারা। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র চলতি সপ্তাহে জানিয়েছেন, দ্য হেগের এই মামলায় বার্লিন ইসরায়েলের পক্ষে সওয়াল করবে না। পশ্চিম এশিয়া অগ্নিগর্ভ। ইসরায়েলের হামলার জবাবে পাল্টা আঘাতে হেনেই এবার আরও কঠোর বার্তা দিল ইরান। দেশের পার্স গ্যাস কেন্দ্র এবং বুশেহর পারমাণবিক কেন্দ্র টার্গেট হওয়ার পর তেহরান জানিয়েছে, এই হামলা ছিল তাদের সামরিক শক্তির একটা অংশ মাত্র। ফের কোনো ঘাঁটি নিশানা করা হলে কোনো রকম সংযোগ দেখাবে না ইরান। বৃহস্পতিবার এক স্যান্ডেলে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরিগাচি লিখেছেন, ইসরায়েলের বিরুদ্ধে এই প্রতিক্রিয়া ছিল শক্তির একটা ক্ষুদ্র অংশ। আন্তর্জাতিক মহলের অনুরোধে সংযম দেখানোর বার্তা দিয়ে হুঁশিয়ারি, আবার ইরানের অবকাঠামোয় আঘাত হলে জিরো টলারেন্স অবস্থান নেওয়া হবে। যুদ্ধ থামাতে হলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সামরিক স্থানে হামলা বন্ধ করতে হবে। আরাগাচি স্পষ্ট জানান, ইরানের অন্তর্গত কোনো স্থাপনায় হামলা হলে এবার কোনো সীমা মানবে না তেহরান। আসছি দেশের খবরে। ভোটের আগে ভুয়ো প্রচার রুখতে এবার আরও কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নিজেদের সমস্ত সমাজের মাধ্যমের অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে। কোনো প্ল্যাটফর্মে কতগুলি অ্যাকাউন্ট রয়েছে, কোনগুলি অফিসিয়াল, সব কিছুই হলফনামার মাধ্যমে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে কমিশন। শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, ডিজিটাল প্রচারের স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ। কারণ ভোটের আগে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ দীর্ঘদিনের। সেই প্রবণতায় লাগাম টানতেই এবার আগেভাগে কড়া নিয়ম কার্যকর করা হয়েছে।
বেনিয়মের অভিযোগ তুলে বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে উত্তাল হলো ত্রিপুরা বিধানসভা। ওয়াকআউট করলেন বামপন্থী বিধায়কেরা। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এডিসি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হলো। শুক্রবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বশাসিত জেলা পরিষদের চামনু কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কুশিরাম ত্রিপুরা, মনু চৈলেংটা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী রাহুল দাস এবং 7 নম্বর ডোমছাড়া কচুছড়া কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বদরবুম হলাম রিটার্নিং অফিসারদের কাছে মনোনয়নপত্র জমা দিলেন। পশ্চিম এশিয়ার সংঘাতের পরিস্থিতি বাড়তে থাকায় নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার ওই অঞ্চলের 9টি দেশের আকাশসীমা এড়িয়ে চলার জন্য ভারতীয় বিমান সংস্থাগুলিকে নির্দেশ দিল বিমান পরিবহন নিয়ামক সংস্থা ডিজিসিএ। ইরানে আমেরিকা এবং ইসরায়েলে সাম্প্রতিক বিমান হানার প্রেক্ষিতে পাল্টা হানার আশঙ্কায় ওইসব দেশের আকাশসীমা নিরাপদ নয় বলে মনে করছে ডিজিসিএ। যেসব দেশের আকাশসীমা এড়িয়ে চলার কথা বলা হচ্ছে, পশ্চিম এশিয়ার ওইসব দেশ হল বাহরাইন, ইরান, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহী। এছাড়াও ওমান এবং সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করার ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। ওই দুই দেশে 32,000 ফুটের কম উচ্চতায় যাত্রীবাহী উড়ানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতি অবনতি হলে ওই দুই দেশের আকাশপথেও নিষেধাজ্ঞা জারির আশঙ্কা থাকছে। 4 বছর আগে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরে বিশ্বজুড়ে জ্বালানি যোগান নিয়ে চিন্তা তৈরি হয়। তখনই চীন ঘর গোছাতে শুরু করেছিল। চীনের সরকারি তেল সংস্থাগুলো দেশ জুড়ে বিপদের সময় অভাব মেটাতে বিপুল তেল মজুত করার ভান্ডার তৈরি করতে শুরু করে। এখন পশ্চিম এশিয়া অশান্তির ফলে বিশ্ববাজারে অশোধিত তেলের দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে, কিন্তু চীন বিপুল পরিমাণ তেল মজুত করে রাখার সুবিধা পাচ্ছে। উল্টো দিকে ভারতের বিপদের সময় অভাব মেটাতে আরও বেশি পরিমাণে তেল মজুত করার ভান্ডার বা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ তৈরির কাজ আটকে রয়েছে লাল ফিতের ফাঁসে, জমি অধিগ্রহণের জটে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার মতে যে কোনো দেশে সংকটের কথা ভেবে ন্যূনতম 90 দিনের তেল মজুত রাখা দরকার। গত ফেব্রুয়ারিতে মোদী সরকারের তেলমন্ত্রী নিজেই সংসদে বলেছিলেন ভারতে মাত্র 75 দিনের তেল মজুত আছে। কেরল রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায় গড়ার লক্ষ্যে কোমর বেঁধে নেমেছে বাম গণতান্ত্রিক ফ্রন্ট। রবিবার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই সিপিআইএম তাদের 81 জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। টানা তৃতীয়বার ক্ষমতায় ফেরার লক্ষ্যে পিনারায় বিজয়ন সরকার যে কোনো ঝুঁকি নিতে নারাজ, তা স্পষ্ট হয়ে গেছে এই প্রার্থী তালিকায়। বড় কোনো চমক বা নাম বদলের পথে না গিয়ে দল এবার মূলত অভিজ্ঞ এবং বর্তমান বিধায়কদের উপরেই ভরসা রেখেছে। কয়েকজন দলত্যাগীর প্রসঙ্গে এবার সেই বিজয়নের নিশানায় তিনি বলেছেন, সংসদীয় উচ্চাকাঙ্ক্ষার জন্যই তারা দলত্যাগ করেছে। এখন রাজ্যের খবর। কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে, এনএসকিউএফ বা ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের মাধ্যমে স্কুল স্তরে ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ দেওয়া হবে। কাজের বাজারে দাবিদার হওয়ার মতো করে দেওয়া হবে প্রশিক্ষণ। কিন্তু প্রশিক্ষকরাই বেতন পাননি টানা 4 মাস। গত 13 বছরে বেতন বাড়েনি 1 টাকাও। ঈদের সময়ও বকেয়া থেকেছে বেতন। ছাত্রছাত্রীদের দক্ষতা তৈরি করার কাজে নিযুক্ত শিক্ষকদের নেই স্থায়ীকরণও। পরিস্থিতির জন্য রাজ্যের তৃণমূল সরকারকে দায়ী করছে ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল এনএসকিউএফ টিচার্স অ্যাসোসিয়েশন। অভিযোগ এজেন্সি প্রথায় চূড়ান্ত বেনিয়ম নিয়েও। একটি বিবৃতিতে শিক্ষকদের এই সংগঠন বলেছে, বঞ্চনার অবসান চাই, তৃণমূল সরকারের পতন চাই। ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক জাতীয় কর্মসূচি। পশ্চিমবঙ্গে এনএসকিউএফ প্রকল্পে শিক্ষা দিচ্ছেন এমন অনেকেই যারা বিটেক বা এমসিএ ডিগ্রিধারী। রয়েছেন এমবিএ, এমফার্ম ডিগ্রিধারীরাও। উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমের কম্পালসারি ইলেকটিভ স্কিল বিষয়ও পড়ান এই শিক্ষকেরা, কিন্তু তাদের স্থায়ীকরণ নেই নির্দিষ্ট বেতন কাঠামো। অ্যাসোসিয়েশনের গুরুতর অভিযোগ রয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়েও। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে আটকে মৃত্যুর ঘটনায় অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে পুলিশ শনিবার 5 জনকে আটক করেছে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, মৃত অরূপ ব্যানার্জির বাবা অমল ব্যানার্জি ঘটনার দিন 20 মার্চ পুলিশে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, আরজিকরেই চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুন করা হয়েছিল। তারপর হয় বিপুল আন্দোলন,
কিন্তু রাজ্য সরকার বা স্বাস্থ্য দপ্তর কেউই শিক্ষা নেয়নি। রক্ষণাবেক্ষণের গুরুতর অভাব দেখা যাচ্ছে। আসলে মেডিকেল মাফিয়ারাই নিয়ন্ত্রণ করছে বিভিন্ন হাসপাতাল। রাজ্যের একটি ফরেনসিক দল ট্রমা কেয়ার বিল্ডিংটি পরিদর্শন করে লিফট এবং তার কোলাপসেবল গেট, নিচতলা এবং লিফট শ্যাফটের দেওয়াল থেকে নমুনা সংগ্রহ করেছে। কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগও ঘটনাস্থল পরিদর্শন করে। লিফটে আটকে মৃত্যুর ঘটনায় আতঙ্ক বাড়ছে সংশ্লিষ্ট সব অংশেরই। প্রশ্ন উঠছে, কেবল 5 কর্মীকে দায়ী করে দায় ঝেড়ে ফেলা হচ্ছে কেন? স্তব্ধ হয়ে রয়েছে দেউচা পাচামি কয়লা প্রকল্পের কাজ। হতাশ জমিদাতারা, আন্দোলনকারীদের বিরুদ্ধে গর্জে ওঠা লেঠেল বাহিনীর মুখে আক্ষেপের সুর। আসলে কয়লা প্রকল্পের নামে আগামী 15 বছরে সরকারের লক্ষ্য ছিল পাহাড়ের কালো সোনা পাথরই ব্যাসল্ট পাথর। বিপুল মুনাফার ভরকেন্দ্র এই ব্যাসল্ট। সেই ব্যাসল্ট তোলার জন্যই প্রথমে 12 একর জমি চিহ্নিত হয়েছে। প্রায় 400 একর জমি সরকার কিনেছে এখনো। লক্ষ্য 3400 একর জমি। এলাকার 3010টি দিতে হবে উচ্ছেদের খেসারত, যার মধ্যে আদিবাসী 1083 পরিবারগুলির বসবাস 16টি গ্রাম জুড়ে। উল্লেখ্য, মাস 3 হতে চলল চান্দা মৌজার মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প বন্ধ রয়েছে কাজ। কিন্তু পিডিসিএল এর এই প্রকল্পের কি হলো? সরকারি কর্তাদের মুখে কুলুপ। তবে প্রশাসনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে মাটির স্তর সরিয়ে ব্যাসল্ট তোলার বরাত পেয়েছিল পাচামি ব্যাসল্ট মাইনিং প্রাইভেট লিমিটেড, যার মালিক অন্য জেলায় বালি লুটের কারবারের অভিযোগে ইডির হাতে ধরা পড়েছে। শুক্রবার সারারাত মালদহ শহরে বৃষ্টি হয়েছে। শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক নাইট গার্ডের। আহত হয়েছেন একজন। ঘটনাটি ঘটেছে পৌরসভার নেতাজি কমার্শিয়াল মার্কেটে। ওই মার্কেটের একটি জরাজীর্ণ অবস্থায় থাকা দোকানের ছাদ ভেঙে পড়ায় ওই দোকানের নাইট গার্ড ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া একজন সাফাই কর্মী গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় এই মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এলাকার ব্যবসায়ী মানুষদের বক্তব্য, এই মার্কেটের এই বেহাল দশা দীর্ঘদিনের। এ ব্যাপারে মার্কেট ও পৌর কর্তৃপক্ষের বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি। শেষে খেলার খবর। প্রিমিয়ার লিগে শনিবার ব্রাইটনের কাছে 1-2 গোলে হেরেছে লিভারপুল। জোড়া গোল করেছেন ড্যানি ওয়েলবেক। হারের ফলে 31 ম্যাচে 49 পয়েন্ট নিয়ে 5-এই থাকলো লিভারপুল। 43 পয়েন্ট নিয়ে 8-এ উঠে এলো ব্রাইটন। শনিবার 21 মার্চ অর্লিন্স মাস্টার্স 2026-এর সেমিফাইনালে জাপানের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন নজমি ওকুহারার কাছে সরাসরি গেমে 9-21, 16-21 ব্যবধানে পরাজিত হন তানভি শর্মা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।